যে গল্পটা বলবো সেটা বেশ ইন্টারেস্টিং। একটা সম্মেলনকে ঘিরে, যার ভারতের এআই স্বপ্নকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু হলোটা কি? হলো ঠিক তার উল্টো। আর এই গল্পটা শুধু একটা ইভেন্টের ফ্লপ হওয়ার গল্প নয়, এর থেকে একটা দেশের বড় স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যেকার ফারাকটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। ছোটবেলার হামটি ডামটি ছড়াটা তো মনে আছে? দিল্লির বুকে সম্প্রতি একটা হাই প্রোফাইল এআই সামিট ঠিক যেন ওই ছড়াটাকেই সত্যি করে তুলল। কিন্তু তফাৎ একটাই, এটা কোনো মজার ছড়া ছিল না, এটা ছিল এক বিরাট পতনের গল্প। তো চলুন দেখি যে ইভেন্টটাকে বলা হচ্ছিল গ্লোবাল সাউথের সবচেয়ে বড় এআই ইভেন্ট, সেটা কিভাবে একটা সতর্ক বার্তায় পরিণত হলো। মানে এই গল্পটা থেকে শেখার আছে অনেক কিছু। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম দিন থেকে। আশা ছিল অনেক, কিন্তু যা হলো তা হলো চরম বিশৃঙ্খলা। ঠিক কি ঘটেছিল সেদিন, চলুন একটু ফিরে দেখা যাক। বাবা যায়, একদিকে বলা হচ্ছে বিরাট বিরাট বিনিয়োগ আসছে, আর অন্যদিকে সম্মেলনের শুরুতেই চূড়ান্ত অব্যবস্থাপনা। প্রধানমন্ত্রীর হঠাৎ ভিজিটের জন্য সিকিউরিটির এমন বাড়াবাড়ি হলো যে ডেলিগেটরা নিজেদের স্টলেই ঢুকতে পারছিলেন না। মানে উপস্থিত সবার যে বিরাট আশা ছিল তা এক মুহূর্তেই হতাশায় দদলে গেল। কিন্তু আসল নাটকটা অপেক্ষা করছিল দ্বিতীয় দিনে। সেদিন একটা ইউনিভার্সিটির প্রেজেন্টেশনকে ঘিরে এমন এক বিতর্ক তৈরি হল, যা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে গেল। সরাসরি ন্যাশনাল টেলিভিশনে গালগোটিয়াস ইউনিভার্সিটি স্টলে একটা রোবটে কুকুর দেখিয়ে ঠিক এই কথাটা বলা হয়েছিল। কিন্তু এত বড় একটা দাবির পেছনের সত্যিটা সামনে আসতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। জানা গেল ওই রোবট আর ড্রোন দুটোই আসলে চীন থেকে কেনা সাধারণ কমার্শিয়াল প্রোডাক্ট। আর তারপর যা হওয়ার তাই হলো, শুরু হলো তুমুল বিতর্ক। গল্পটা এখানেই শেষ নয়। ভাবুন একবার, একটা আন্তর্জাতিক এআই সামিটে ইনোভেশনের উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে ক্লাস 4-এর সায়েন্স প্রজেক্টের মতো একটা থার্মোকলের বিমান, তাতে আবার রাবার ব্যান্ড লাগানো। মানে ব্যাপারটা যতটা হাসির, তার চেয়ে অনেক বেশি হতাশাজনক। আর যখন এইসব ভুলভাল দাবি নিয়ে প্রশ্ন করা হলো, তখন অধ্যাপক যে অদ্ভুত যুক্তিটা দিলেন সেটা তো এখন রীতিমতো ভাইরাল। পরিস্থিতি সামলানোর বদলে এই সব অদ্ভুত যুক্তি আর সাফাই ব্যাপারটাকে আরও ঘোরালো করে তুলল। আর দেখতে দেখতে এই ঘটনাটা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠল। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। কারণ এই যে ঘটনাটা ঘটল, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং এটা ভারতের শিক্ষা ব্যবস্থার ভেতরে জমে থাকা একটা অনেক বড় সমস্যারই প্রতিফলন মাত্র। এই যে গালগোটিয়াস কাণ্ড, এটা আসলে এমন একটা সিস্টেমের ফল যেখানে আসল ট্যালেন্ট বা ইনোভেশনের চেয়ে সরকারের প্রশংসা করাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে যোগ্যতার চেয়েও বড় হয়ে দাঁড়ায় রাজনৈতিক আনুগত্য। আর যখন সায়েন্টিফিক রিসার্চের চেয়ে পলিটিক্যাল কানেকশন বেশি জরুরি হয়ে যায়, তখন তো এই রকম অদ্ভুত জিনিসই সামনে আসবে, তাই না? যেখানে রাজনৈতিক প্রচারণাকে সায়েন্সের মোড়ক দিয়ে রিসার্চ পেপার বলে চালিয়ে দেওয়া হয়। তো আসল কথাটা হলো, এই পুরো ব্যাপারটা শুধু একটা লজ্জাজনক সম্মেলনের গল্পে আটকে নেই। এর সাথে জড়িয়ে আছে ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎ আর তার জিওপলিটিক্যাল স্ট্যান্ডপয়েন্টও। এই পুরো ঘটনাটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিকে আমাদের মনোযোগ টানে, সেটা হলো এআই সভেরেন্টি। সহজ কথায় এর মানে কি? এর মানে হলো এআইয়ের দুনিয়ায় আমেরিকা বা চীনের মতো দেশের উপর নির্ভর না করে একটা দেশের নিজের টেকনোলজি, নিজের ইনফ্রাস্ট্রাকচার আর নিজের মডেল তৈরি আর কন্ট্রোল করার ক্ষমতা। মজার ব্যাপার হলো, এই সামিটেই কিন্তু আমেরিকার উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন হোয়াইট হাউসের একজন প্রাক্তন টপ অ্যাডভাইজার। তারা চায় ভারতের মতো দেশগুলো যেন তাদের আমেরিকান টেকনোলজির ওপরই ভরসা রাখে। আর এখানেই আসল প্রশ্নটা উঠছে, এআইয়ের এই নতুন ওয়ার্ল্ড অর্ডারে ভারত কি একজন টেকনোলজি ক্রিয়েটর হবে, নাকি শুধু একজন কনজিউমার হয়েই থেকে যাবে? এটা কি একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, নাকি এক নতুন ধরনের ডিজিটাল দাসত্ব? আর এই পুরো ঘটনাটা ভারতের আসল চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে আসে। সেটা হলো কাগজে কলমে যা দেখানো হয় আর মাটির বাস্তবতার মধ্যে যে বিরাট ফারাক। ডেটাগুলো দেখলেই একটা অদ্ভুত কন্ট্রাডিকশন চোখে পড়ে। দেখুন, একদিকে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং বেশ ভালো, ৩৮, কিন্তু অন্যদিকে ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবোরেশন, যা থেকে আসল ইনোভেশন জন্মায়, সেই র্যাঙ্কিংয়ে ভারত প্রায় সবার শেষে, ৮৬ নম্বরে। আর এই একটা সংখ্যাই যেন পুরো গল্পটা বলে দেয়। ভারত তার জিডিপির মাত্র 0.65% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&Dতে খরচ করে। ভাবুন, এইটুকু ইনভেস্টমেন্ট দিয়ে এআই এর মতো একটা ফিল্ডে সত্যি সত্যি লিডার হওয়া কি সম্ভব? আসলে ওই থার্মোকলের প্লেনের মতো জোগাড় ইনোভেশন দিয়ে হয়তো সাময়িক কাজ চলে, কিন্তু এটা কোনো সাস্টেনেবল সিস্টেম নয়।
শুধু পেটেন্টের সংখ্যা বাড়িয়ে র্যাঙ্কিংয়ে উপরে ওঠাটা আসলে সিস্টেমটাকে গেম করার মতো। আসল পরিবর্তন যদি আনতে হয় তাহলে ফটো সেশনের দিকে নজর না দিয়ে যারা সত্যি কাজটা করছে তাদের জন্য একটা সাপোর্টিভ ইকোসিস্টেম তৈরি করতে হবে। তবে এই সম্মেলনের এত ভুল ত্রুটির পরেও একটা ভালো দিক আছে। এর জন্য অন্তত এআই নিয়ে দেশজুড়ে একটা আলোচনা তো শুরু হয়েছে। কিন্তু আসল পরীক্ষাটা তো এখন। এই যে আত্মসমালোচনার সুযোগটা তৈরি হলো, এটা কি শুধুই দুদিনের একটা ট্রেন্ড হয়ে থেকে যাবে, নাকি এর থেকে সত্যি কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে? এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে।